আজকে তোমাদের দেখাবো দার্জিলিংয়ের বেশ কিছু সাইট সিন আর কোথায় কোথায় ঘুরতে কেমন খরচা এবং কোন কোন দিন কি কি ঘুরতে পারো এবং সম্পূর্ণ গাড়ি ভাড়া নিয়েই কিন্তু আজকে আমাদের এই ভিডিওটি থাকছে। তো চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এখন বাজে ভোর 4:46 আর আমরা বেরিয়ে পড়েছি টাইগার হিলে সূর্যোদয় দেখবার জন্য। আর এই টাইগার হিল নিয়েই কিন্তু শুরু হয় 3 পয়েন্ট, যেটা সকালে হয়। তার মধ্যে থাকে টাইগার হিল, ঘুম মনেস্ট্রে এবং বাতাসিয়া লুপ। আর গাড়ি ভাড়া পড়ে 2000 থেকে 2500 টাকার মধ্যে। আর তারপরে তোমরা করতে পারো 7 পয়েন্ট, যেখানে তোমরা 7টা জায়গা ঘুরে দেখতে পারো। তার জন্য গাড়ি ভাড়া হয় 3000 থেকে 4000 টাকা মতো। আর তাছাড়াও এখানে রয়েছে আরও একটি স্পেশাল পয়েন্ট, যেটা রক গার্ডেন। তার জন্য গাড়ি ভাড়া পড়ে 1000 থেকে 1500 টাকা মতো। আর সব কটা পয়েন্ট একদিনে ঘুরে দেখতে গেলে তোমাদের খরচা হবে 6000 থেকে 6500 টাকা মতো। এবং একদিনে দেখলে কিন্তু বেশ খানিকটা জার্নি হয়ে যাবে। আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি টাইগার হিলে। তখন সকাল সকালও কিন্তু অনেক মানুষের সমাগম হয়ে গেছে। এই যে এখানে সব গাড়ি পার্কিং রয়েছে। আমরা যাচ্ছি এখন টাইগার হিলে। টাইগার হিলে উঠবার রাস্তা একদম খাড়া, এতটা চড়াই, একদম খাড়া রাস্তা। আরও সকাল সকাল আসতে পারলে গাড়ি নিয়ে কিন্তু ডাইরেক্টলি টাইগার হিলের উপরেই ওঠা যায়। আর আমরা এসে দেখি অনেক মানুষের সমাগম হয়ে গেছে। আর আমাদের আসতে একটু লেট হওয়ায় সূর্য কিন্তু উদয় হয়ে গেছে। জাস্ট কয়েক মিনিট আগে আসলেই হয়তো দেখতে পেতাম। সকাল সকাল মানুষের সমাগম, আর পিছনে সেই ঐতিহাসিক মুহূর্ত সূর্যোদয়, যেটা টাইগার হিল থেকে খুব ভালো দেখা যায় সেই সূর্যোদয়। আর এই যে সামনে রয়েছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা। এখানে কাঞ্চনজঙ্ঘাটা আছে, কত পরিষ্কার দেখা যাচ্ছে। আর এই যেখানে সূর্যোদয়, এখন নাকি বর্ষাকাল, এখন নাকি অক্সিজেন। এখন নিচে মানুষের ভিড়, মানে বাঙালিরা এখানে তো অনেক আছে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকেও কিন্তু আজকে এসেছে এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে আর এই টাইগার হিল থেকে সূর্যোদয়টা দেখতে। আমরাও এসেছি। কাঞ্চনজঙ্ঘার ভিউ, এই যে কাঞ্চনজঙ্ঘা যত বেলা বাড়ছে তত কিন্তু ক্লিয়ার হচ্ছে। তো মানুষের বেশ সমাগম। বাজে 5:24 আর এই যে আজকে 5:24-এর সময় সূর্যোদয় হয়েছে কতটা। আর এই কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখান থেকে দার্জিলিং শহরটা কত ছোট ছোট দেখা যাচ্ছে। টাইগার হিল থেকে তো সানরাইজটা দেখলাম। তো আজকের আকাশ প্রায় ক্লিয়ারই ছিল বলা যায়, তাই না? আর কাঞ্চনজঙ্ঘার ভিউটা বেশ ভালো আসছিল। তো আমাদের তো এখন পরবর্তী গন্তব্যে যেতে হবে, সেই জন্য আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের জন্য। তো যাই হোক, আমাদের কপালটা আজকে ভালোই ছিল, পুরো মেঘলা ছিল না, অনেকটাই সুন্দরভাবে দেখতে পেরেছি। টাইগার হিল থেকে তো কাঞ্চনজঙ্ঘা এবং সূর্যোদয় দেখা হলো। দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর পরবর্তী গন্তব্যে যেতেই কিন্তু এই টাইগার হিলের অপরূপ সৌন্দর্য আমাদের আকৃষ্ট করলো টাইগার হিলের প্রেমে। তো দেখো, এত সুন্দর জায়গা যেখানে আসলে কিন্তু তোমাদের ফিরে যেতে ইচ্ছা করবে না। যাই হোক, গাড়ি তো আর আমাদের জন্য দাঁড়াবে না। আর বলে রাখি, টাইগার হিলে কিন্তু প্রবেশ করবার সময় কোনো টাকা নেয়নি, আর ফেরবার সময় কিন্তু 70 টাকা পার হেড টিকিট নিয়ে নিল ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে। তো দেখে বুঝতেই পারছো প্রত্যেকটা গাড়ি থেকেই কিন্তু টাকা নেওয়া হচ্ছে, হ্যাঁ, এখানে এন্ট্রি ফিস হিসেবে। আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে এলাম ভারতের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন ঘুম রেলওয়ে স্টেশনে। টাইগার হিল থেকে ফেরবার পথেই কিন্তু এই ঘুম মনেস্ট্রে। তো আমাদের এই যে পিছনে রয়েছে গাড়ি, এখান থেকে কিন্তু গাড়িটা পার্কিং করিয়ে এবার আমাদেরকে ঘুম মনেস্ট্রেতে যেতে বললো, মানে এখানকার সাইট সিনটা করে আসতে। তো চলো যাই এবং তোমাদেরও দেখাই।
প্রবেশ করলাম ঘুম মনস্ট্রিতে, আর এখনই কিন্তু গেটটা ওপেন হলো, সেই জন্য মানুষ সবাই একসাথেই প্রবেশ করছে। 6:03, তো এই 6:03 চলে এসেছি ঘুম মনস্ট্রিতে। ঘুম মনেস্ট্রি হলো একটি বৌদ্ধ মঠ। এটি জনপ্রিয় নাম হলো ইগা চেউলিং মঠ। এই মঠটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8000 ফুট উচ্চতায় অবস্থিত। এই মঠটি তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুক শাখার অনুবর্তী। মঠে মৈত্রেয় বুদ্ধের একটি 15 ফুট লম্বা মূর্তি আছে। এছাড়াও বুদ্ধদেবের শিষ্য চেনরেজি ও চঙ্গোপার ছবিও আছে। 1875 সালে লামা শেরাব গ্যাৎসো এই মঠ স্থাপন করেন। এটি ঘুম শহরের 3টি মঠের মধ্যে বৃহত্তম। মঠে রক্ষিত বৌদ্ধ ধর্মগ্রন্থগুলির মধ্যে উল্লেখ্য 108টি খণ্ডে বিভক্ত তিব্বতী বৌদ্ধশাস্ত্র ক্যাঙ্গুর। মঠের সন্ন্যাসীরাও তিব্বতী প্রথার প্রার্থনা পতাকা উড়ান। ঘুম মনেস্ট্রি একটি ছোট মনোমুগ্ধকর জায়গা। এখানে সকালে আসলে আপনার ভালো লাগবেই। ঘুম মনস্ট্রি মোটামুটি দেখা হয়ে গেছে। তো এখানে একটা ছোট করে বুদ্ধদেবের মূর্তি এবং আরও অনেক কিছু রয়েছে, যেটা আমি তোমাদের ভিডিওতে দেখালাম। তো এবার আমাদের পরবর্তী গন্তব্য কিন্তু বাতাসিয়া লুপ। তো চলো এবার আমরা যাই বাতাসিয়া লুপে। মঠ থেকে বেরিয়ে এবার আমরা চলে এলাম বাতাসিয়া লুপে। চলো এবার যাই বাতাসিয়া লুপে। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটি। এন্ট্রান্স টিকিট 50 টাকা করে, 4টে টিকিট কেটে নিলাম 200 টাকা দিয়ে বাতাসিয়া লুপে যাওয়ার জন্য। তো চলো এবার যাই বাতাসিয়া লুপে। আর এখন কিন্তু সূর্যোদয় হয়ে গেছে, আর টাইম এখন 6:25। তো চলো প্রবেশ করি আর তোমাদের দেখাই। এই যে বাতাসিয়া লুপে কিন্তু সকাল সকাল বেশ মানুষের সমাগম হয়ে গেছে, আর সকালের মিঠে রোদ গায়ে মাখতে বেশ ভালোই লাগছে। আর এখানে কিন্তু লেখা রয়েছে যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা যে দেখা যাবে তার জন্য পার হেড 50 টাকা করে এন্ট্রি ফি রয়েছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ সব কিছু লেখা রয়েছে, কী কী শুটিং হয়েছিল, কোন কোন বইয়ের, আরও অনেক কিছু লেখা রয়েছে এখানে। আই লাভ দার্জিলিং, কিন্তু আই লাভ দার্জিলিং এত লাভ রয়েছে যে সেই লাভের জন্য আই লাভ দার্জিলিংটা পুরো দেখা যাচ্ছে না, তাই তো? আর সকাল সকাল আজকে মানে ড্রাইভারের কাছ থেকে আমরা শুনছিলাম যে আজকে নাকি সিজন হয়ে গেছে, মানে অফ সিজনের মধ্যে আজকে নাকি সিজন হয়ে গেছে, কারণ আজকে সানরাইজটা ভালো হয়েছে। আর এত গাড়ি আর এত পর্যটক বলছে প্রায় সিজনের সমান সমান মানুষজনের ভিড় হয়ে গেছে। শীতের পোশাক পাওয়া যাচ্ছে, আরও সব দোকান কিন্তু ওপেন হচ্ছে সকাল সকাল। আর এই যে ভিড়টা কিন্তু আস্তে আস্তে বেড়ে চলেছে বেলা বাড়ার সাথে সাথে। তো চলো এবার উপরের দিকে যাই বাতাসিয়া লুপে আর তোমাদের দেখাই। দেখো এখান থেকে দার্জিলিংয়ের শহরের ভিউটা দেখো, জাস্ট ওয়াও। বাতাসিয়া লুপ দার্জিলিং থেকে প্রায় 5 কিলোমিটার ঘুম শহরের নিচে অবস্থিত। এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধ রয়েছে, যারা 1947 সালের ভারতের স্বাধীনতার পর তাদের জীবন উৎসর্গ করেন। রোল অফ অনার, আচ্ছা রোল অফ অনার সব কিছু এখানে লেখা রয়েছে নাম্বারিং করে। বাতাসিয়া লুপের একটা পার্ক বলতে পারো। তো এই পার্কে বেশ মানুষজন আসছে। বাতাসিয়া লুপে একটি রেলপথ আছে, যেটি সর্পিল রেলপথ নামে পরিচিত। এবার আমার অনেক দিনের আশা পূরণ হবে। কি আশা তোমরাই দেখে নাও। দুই ম্যাডাম ড্রেস পরে নিয়েছে। তো তোমাদের বলে রাখি, এখানে ড্রেসের জন্য নেবে মাত্র 50 টাকা করে। তো যতক্ষণ ইচ্ছা ততক্ষণ এই ড্রেস পরে থাকা যেতে পারে এবং ঘোরা যেতে পারে, ছবি তোলা যেতে পারে, কোনো টাইম লিমিট নেই। আমি জিজ্ঞাসা করলাম যে কতক্ষণের জন্য, বলছে তুমি সারাদিন পরে ঘোরো না কেন, তাতে কোনো সমস্যা নেই, জাস্ট 50 টাকা দিতে হবে। আর এই যে ম্যাডাম পাখি হয়ে ঘুরছে। কেমন লাগছে তোমার নিউ এক্সপিরিয়েন্স? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ও দার্জিলিং আসার মানে দার্জিলিং যখন আসবে তখন ও প্রথমে বলেছিল যে মা আর আমি দুজন মিলে ড্রেস পরবো দার্জিলিংয়ের, আর ড্রেসটা পরে এই যে ঘুরছে এখন। তো যাই হোক, কেমন লাগছে তোমরাও কমেন্ট করে জানিও।
আর এই বাতাসিয়া লুপে কিন্তু ট্রেন 10টার পরেই দেখা পাওয়া যায়। তো এখন সকালবেলাতে এখন কিন্তু এখানে ট্রেন দেখা পাওয়া যাবে না। মাউন্টেনটা দেখো এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে এবার আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্য জাপানিজ টেম্পল বা প্লেস অফ পাগোডা। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। তো চলো এবার তোমাদের দেখাবো জাপানিজ টেম্পল এবং পিক পাগোডা। একই জায়গাতে এই দুটো কিন্তু অবস্থিত। আমরা প্রবেশ করতেই ডান দিকে দেখতে পেলাম একটি স্মৃতিসৌধ, যেখানে সব ভাষাই কিন্তু জাপানিজে লেখা রয়েছে। আর আমরা তো জাপানিজ ভাষা জানি না, তাই পড়তে পারলাম না। আর এই দিকে রয়েছে পিক পাগোডা। লিখেছে প্লিজ ডু নট সিট, অনেকে হয়তো বসে পড়ে সেই জন্য। চলো বৌদ্ধ মন্দিরে যাই। এখানে টাইম হচ্ছে সকাল 4:30 থেকে 7টা পর্যন্ত, মানে সারাদিন এখানে খোলা থাকে। লেখা আছে জাপানিজ টেম্পল। আচ্ছা, এখানে একটি বুদ্ধদেবের খুব সুন্দর মূর্তি রয়েছে। আর এখানে কোন কোন দেশের এরকম টেম্পল রয়েছে সব কিন্তু লেখা রয়েছে। যেমন ইটালিতে আছে, শ্রীলঙ্কাতে আছে, জাপানে আছে, ইউএসএতে আছে। আর এটা হচ্ছে প্লেস অফ প্যাগোডা। তো চলো উপরের দিকে যাই। আচ্ছা, এখানে কিন্তু প্লিজ ডু নট টাচ, এগুলো টাচ করতে বারণ করেছে। আর এখানে খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে, দেখে বুঝতে পারছো কতটা সুন্দর এই জায়গাটা দেখতে। এই জাপানিজ টেম্পল থেকে বাইরের দৃশ্যটা অপরূপ সুন্দর লাগছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর পাশেই রয়েছে প্লেস অফ প্যাগোডা। তো চলো এবার যাই পিক পাগোডাতে। আর সকালবেলা এখানে কিন্তু অনেকটাই শান্তশিষ্ট, এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো মানুষের সমাগম হয়নি, বেশ অল্প কয়েকজনই চোখে পড়ছে। তো চলো এবার আমরা পিক পাগোডা দর্শন করি আর তোমাদেরকেও দেখাই। পুরো সাদা রঙের কিন্তু বৌদ্ধ মন্দির একটি। এখান থেকে ভিউটা কিন্তু দারুণ, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, দেখে বুঝতে পারবে জায়গাটা কত সুন্দর। এখানে প্লিজ টেক অফ ইউর শুজ, ডু নট সিট। জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। চলো যাই উপরের দিকে। কি দারুণ এই মন্দিরটি পাহাড়ের উপরে। তো চলো সিঁড়ি দিয়ে শুধু উপরে উঠতে হচ্ছে। তো মন্দির দর্শন করতে গেলে তো উপরে উঠতেই হবে সিঁড়ি দিয়ে। এই যে এখানে রয়েছে খুব সুন্দর একটি বুদ্ধদেবের মূর্তি। আচ্ছা, পরিক্রমা দিতে গেলে কিন্তু এইদিকে যেতে হবে। আর এই পরিক্রমার দিতে গিয়ে দেখতে হবে এখানে কিন্তু অনেক রকমের যে বুদ্ধদেবের যে মূর্তি সেগুলো কিন্তু দেওয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে। নিরবনা, উপরে চড়বেন না। মন্দিরটার চারি দেওয়ালে কিন্তু কত সুন্দর এখানে হাতির উপরে মানে কাজ করা রয়েছে। এগুলো পুরোটাই কিন্তু পাথর কেটে বানানো এই ডিজাইনগুলো। মনে হচ্ছে যেন কাঠের, প্রথমে মনে করেছিলাম, তারপরে দেখছি না, ডিজাইনগুলো সব পাথর কেটেই খুব সুন্দর করে ডিজাইন তৈরি করা আছে। ব্রিথ, আচ্ছা যে ব্রিথ রূপ। আচ্ছা, এবার এখান থেকে ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। আর এই দিকে দেখো মূর্তিগুলো কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে পাথরের গায়ে। বুদ্ধদেবের বিভিন্ন রকমের সব যে জীবনীগুলো সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। মেডিটেশন, কত সুন্দর করে কিন্তু এখানে এগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, জাস্ট অসাম।
আর সব থেকে ভালো বিষয় তো এখান থেকে ভিউটা দেখো, জাস্ট মানে এই ভিউয়ের কোনো তুলনা হয় না দার্জিলিংয়ের। আর এখন বর্ষাকাল হলেও কিন্তু ওয়েদার দারুণ সুন্দর রয়েছে আজকে। তো বলো পিক পকোড়া এই মন্দিরটা মানে বৌদ্ধ মন্দিরটা কেমন লাগলো? বুদ্ধ মন্দিরটা ভালোই লাগলো, পাহাড়ের মধ্যে এখানে স্টাইলে, আর ওখান থেকে উপর থেকে যা ভিউটা লাগছে না, দেখালাম তো বন্ধুদের। হ্যাঁ, এটা তো মানে এর জন্যই মনে হয় বলা হয় যে দার্জিলিং পাহাড়ের রানী। মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের রূপ পাচ্ছে এখানে, চারিদিকে এত পাহাড়ের মধ্যে উঠেছি না। আর এই দিকে যে বাগানগুলো রয়েছে দেখাচ্ছি তোমাদের, এত দারুণ লাগছে। মানে দার্জিলিং এ আসলে কিন্তু অবশ্যই এই পয়েন্টটাকেও মিস করো না একদমই। জাপানিজ টেম্পল তো প্রথমে রয়েছে, তারপরে পিক পকোড়া। ওখান থেকে দেখা যায় একই জায়গাতে দুটো নাম দেয়, দুটো সাইট সিন, কিন্তু আসলে একটাই সাইট সিন। মানে এরকম ভাবে এখানে অনেক কিছু সিস্টেম রয়েছে যেগুলো মানে মানুষ আগের থেকে বুঝতে পারে না, সেগুলো পরবর্তীকালে এসে বুঝতে পারে। তো সেগুলো সবই ভিডিওর মধ্যে তোমাদের আস্তে আস্তে জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। 5 পয়েন্ট তো দেখা হলো, চলো এবার চাই আমাদের হোটেলের রুমে। দেখো আজকে আমাদের রুমটা চেঞ্জ করে এই রুমটা দিয়েছে। তো এখানে ডবল বেড রয়েছে দুজনের শোয়ার জন্য। যাই হোক, আমরা বিছানার অবস্থাটা কত সুন্দর করে রেখেছে দেখে বুঝতেই পারছো। আর এখান থেকে না একটা ভিউ আছে, দেখো ভিউটা, পাহাড়ের ভিউটা। এটা হচ্ছে আমাদের হোটেলের মানে বাইরে থেকে। তো আজকে আগে যে রুমটাতে ছিলাম সেটা ছিল ব্যালকানি, এটাতে ব্যালকানি নেই, কিন্তু রুমটা মোটামুটি ভালোই আছে। আর এই রুমে টিভি আছে, জানি না চলে কিনা, আমি এখনো জ্বালাইনি। আর এর ওয়াশরুমটা মোটামুটি ভালোই আছে, গিজার রয়েছে বেশ। তো তোমাদের বলে রাখি, এই রুমগুলোর প্রাইস হচ্ছে এখন আমাদের কাছ থেকে তো 700 টাকা করে নিয়েছে। তো সে মানে সিজন যে সামনের মাস থেকে মানে আগস্ট সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এইসব মাসগুলোতে এই রুমগুলোর ভাড়া চলে 1200 থেকে 1400 টাকা বা 1000 টাকা। মানে সেটা মানে যখন যেরকম মানুষ থাকবে তার উপরে ডিপেন্ড করে। কিন্তু আমরা এই রুমগুলো পেয়েছি মাত্র 700 টাকা করে। আর দার্জিলিংয়ে তো কোনো রুমে এসি লাগে না, ন্যাচারাল এসি আছে। এই আমার পিছন সাইডে ডান সাইডে রয়েছে হচ্ছে জয় কমপ্লেক্স। এই কমপ্লেক্সের পাশ দিয়ে যে সোজা রাস্তাটি আছে এটা কিন্তু চলে যাবে একদম ক্যাভেন্টার্সের সামনে। আর এই ক্যাভেন্টার্সের সামনে যেতে যেতে আমরা পাবো বিশাল বড় একটা মার্কেট। এই মার্কেটে কিন্তু তোমরা সব কিছু পেয়ে যাবে। দেখো তোমাদের দেখাচ্ছে, এখানে যারা দার্জিলিংয়ে শপিং করতে যাও, এখানে অবশ্যই শপিং করলে কিন্তু বার্গেনিং করে শপিং করতে হবে। তো এই মার্কেটটাতে আসতে পারো, এটা কিন্তু ক্যাভেন্টার্সের পাশ দিয়েই একদম সোজা রাস্তা। দোকান কত, এই মার্কেটে কিন্তু এখন সব দোকান ওপেন হচ্ছে, এখনো কিন্তু সব দোকান ওপেন হয়নি। এই যে রাস্তাটা ধরে আমরা কিন্তু সোজা এগিয়ে সেই সামনে দেখতে পাচ্ছি ক্যাভেন্টার্স। তো এখানে কিন্তু এই যে মার্কেটটা তোমাদের দেখিয়ে দিই, মার্কেটের এন্ট্রিটা এটা। এই যে উপরে চলে গেল হোপ দিয়ে সোজা ম্যাল রোড। আর এই যে এখানে রয়েছে একটি ট্রাফিক মোড়, আর এখান থেকে কিন্তু নামলেই এই মার্কেটের রাস্তাটি শুরু। অনেক তো ঘোরাঘুরি হলো, এবার তো পেট পুজো করতে হবে তো নাকি? তার জন্য আমরা চলে এসেছি মহাকাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। দার্জিলিংয়ের অনেক হোটেলেই আমরা খাওয়া দাওয়া করেছি, কিন্তু আমাদের বেস্ট লেগেছে এই হোটেলের খাবার, তাই আমরা তোমাদেরকে এই হোটেলটাই রিকমেন্ড করলাম। আমরা এই হোটেল মহাকাল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। এখানকার খাবারটা সব থেকে ভালো লাগলো। আমরা অনেক জায়গাতে খেয়েছি, অনেক হোটেল ট্রাই করলাম, কিন্তু বেস্ট হোটেল লাগলো এটা। আর প্রাইসটা অনেক রিজনেবল। এই হোটেলটি ক্যাভেন্ডার্সের একদম পাশে, আর তোমরা ক্যাভেন্ডার্সের সামনে আসলেই দেখতে পাবে। দার্জিলিংয়ের বিখ্যাত চা কিন্তু এখান থেকে পাওয়া যায়। এখন হঠাৎ করে ওয়েদার ভালো থাকতে থাকতে আবার 2-1 ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়েছে। আর এখন কিন্তু মেলে বেশ মানুষের সমাগম হয়েছে, অল্প আড্ডো, মানে সবাই অ্যাকচুয়ালি সাইট সিন করবার পরে মেলে আসে। এখন বাজে যেহেতু 12টা 24, তো সেই জন্য কিন্তু এখনও সেভাবে মানুষজনের সমাগম হয়নি। তবে এটা 2টোর পরের থেকে কিন্তু এখানে অনেক মানুষের সমাগম হয়ে যাবে। ওয়েদার থাকতে থাকতে পাহাড়ের ওয়েদার, হঠাৎ বৃষ্টি। এই যে অক্সফোর্ডের বই তার উল্টো দিকে বৃষ্টিতে ভিজে ঘোরা চলছে, তো হঠাৎ করে বৃষ্টি চলে এসছে। মানুষ সব দিকে ছোটাছুটি করছে, কোথায় দাঁড়ানো যায়। দেখো মানুষের তাড়াহুড়ো লেগে গেছে। এই দেখো এখানে কিছুক্ষণ আগে যে রোদ ছিল তাতে কিন্তু গরম হয়ে গেছিল, আর এখন বৃষ্টি হবার ফলে এই পুরো জায়গাটা থেকে দেখো ধোঁয়া উঠছে। ভালো করে দেখলে বুঝতে পারবে, এখান থেকে ধোঁয়া উঠছে।
বৃষ্টি ভেজা দার্জিলিং। এখন রোদ্রের মধ্যেও কিন্তু বৃষ্টি হচ্ছে, একটু আগেও বৃষ্টি ছিল না, জাস্ট এখন এরকম ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে, দেখি কতক্ষণে থামে। তারপরেই আমরা যাব মহাকাল মন্দিরে। আর মহাকাল মন্দিরটা কিন্তু এই যে মেলা রোড থেকে যে সোজা রাস্তাটা একদম পুরো পাহাড়ের পাশ দিয়ে চলে এসেছে, এই যেখানে দেখতে পাবে নিউ মহাকাল মার্কেট। আর এই নিউ মহাকাল মার্কেটের এই রাস্তাটা দিয়ে গেলেই কিন্তু সামনে মহাকাল মন্দির। আমরা এবার সেখানেই যাব, কিন্তু তার আগে তো বৃষ্টির সম্মুখীন। আর এই যে রোদ্রের ঝিলিক দেখো দেখো, এখনই বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি শেষ। এবার আমরা যাব মহাকাল মন্দিরে। আর এটা হচ্ছে মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা, আর এই দিক দিয়েই কিন্তু মহাকাল মার্কেটেও যাওয়া যায়। তো চলো আমরা যাব মহাকাল মন্দিরে। আর এই পাশটা দেখো পুরো মেঘে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে পাহাড়টা, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না নিচে এখন, মানে এইমাত্র বৃষ্টি হলো, তার এইদিকে দেখো মেঘ কীরকমভাবে উড়ে উড়ে যাচ্ছে, মানে পুরো মেঘের আর রোদ্রের খেলা হচ্ছে। বর্ষা রোদ সব কিছু মিলিয়েই কিন্তু আজকে আমাদের মানে এবারের আমাদের দার্জিলিং সফর হচ্ছে। আর বৃষ্টি আজকে দুপুরেই শুধুমাত্র পেলাম আমরা এই 3 দিনের মধ্যে। এবার আমরা উঠবো মহাকাল মন্দিরে। আর এখানে মহাকাল মন্দিরে প্রবেশ করতে কিন্তু বেশ কয়েক ধাপ সিঁড়ি রয়েছে, আর এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে যেতে হবে। আর তোমাদেরকে বলে রাখি, এই মহাকাল মন্দিরটি কোনো সাইট সিনের মধ্যে পড়ে না, এটি কিন্তু তোমাদের নিজেদেরই হেঁটে হেঁটে দেখতে হবে। বেশ অনেকটাই কিন্তু চড়াই এই মহাকাল মন্দিরের রাস্তা, দেখে বুঝতে পারছো ওই নিচ থেকে আমরা এলাম, আর এখনো অনেকটা চড়াই উপরে উঠতে হবে। চলো উপরের দিকে যাই। এই তো এখন মন্দিরে দর্শন পেয়েছি, তোমাদের দেখাচ্ছি। এখান থেকে কিন্তু অনেক মানুষজন আছে এই মন্দিরে, দেখো বুঝতে পারবে। জায়গাটা দেখো, ভিউটা দেখো, অসাধারণ ভিউ মহাকাল মন্দিরের। রোদ ঝলমলে আকাশ, তো রোদ ঝলমলে আকাশে মহাকাল মন্দিরে গিয়ে মহাকালের দর্শনটা করেই আসি। আর এই মহাকাল মন্দিরের উপর থেকে কিন্তু দার্জিলিং শহরের ভিউটাও খুব দারুণ দেখা যায়, আর সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। তো আগে জয় মহাকালের দর্শন করে আসি। জয় মহাকাল। চলো এবার যাই মহাকাল বাবা গুফাতে। জয় বাবা মহাকাল। মহাকাল গুফার থেকে বাবাকে দর্শন করে আসি, তোমাদেরও দেখায়। এখানে কিন্তু সিঁড়িটা অনেকটাই ঢালু, তো মানে নামার অত কঠিন না, কিন্তু এখান থেকে এই খাড়া দিয়ে উঠতে গেলে কিন্তু অনেক কঠিন। ওকে, বজরংবলী রয়েছে, আরো অনেক ঠাকুরই আছেন। জয় বাবা মহাকাল। ওরে বাবা, এর ভিতর দিয়ে কিন্তু জল পড়ছে, আর অনেক ঠাকুরও রয়েছে। জয় বাবা মহাকালের ভিতরে আর যাচ্ছি না, নিচে অনেকটা জল রয়েছে সাথে দেওয়া। তো বাবাকে এখান থেকে দর্শন করে, এই যেখানে বাবার কিছু ত্রিশূল অনেক কিছু রয়েছে। চলো মহাকাল বাবার মন্দির তো দর্শন হলো, মানে অনেকটাই গুহার ভিতরে আমরা পুরোটা নামিনি, কারণ স্যাঁতস্যাঁতে জল ভিতরে পুরো। এখানেও রয়েছে বাবা মহাদেব, গণপতি বাপ্পা, আর এইদিকে মনে হচ্ছে কোনো মন্দির আছে। চলো যাই। এখানেও কিন্তু রয়েছে অনেক দেবদেবী। আচ্ছা, এবার এই উপরের দিকে আরো একটি মন্দির আছে, সেটা দর্শন করি আর তোমাদেরও দর্শন করে দেখাই। এখানে কিন্তু অনেক রকমের যে বুদ্ধিজমের পতাকা সেগুলো কিন্তু ঝুলছে, আর এখানে কিন্তু আমাদের বজরংবলীরও একটি খুব সুন্দর পতাকা রয়েছে।
আচ্ছা, উপরে কিন্তু প্রবেশ করার আগে এখানে একটি মন্দির রয়েছে, আর এই যে উপরে প্রবেশ করবার গেট। অসাধারণ সুন্দর এখানকার কিন্তু ভিউটা। উফ, মহাকালের জায়গা সুন্দর না হয়ে পারে? মন্দিরের উপরে প্রবেশ করতেই এখানে একটি মায়ের দর্শন হলো। চলো আগে দেখাই তোমাদের। শ্রী শ্রী মহাকালী মন্দির। আচ্ছা, এখানে লেখাই রয়েছে শ্রী শ্রী মহাকালী মন্দির। তো মাকে তো দর্শন করলাম, এবার আমরা যাব মহাকাল মন্দিরের দিকে। কিন্তু আরও একটি মায়ের মন্দির আছে, আর তার সামনে সোজাসুজি রয়েছে কিন্তু মহাকাল মন্দির। চলো মহাকাল মন্দিরে যাই, মহাকালকে দর্শন করি। তাই কিন্তু আমাদের চোখে পড়লো নন্দী মহারাজ। প্রবেশ করি মন্দিরে। জয় মহাকাল। তো আরো এখানে রয়েছে প্রদীপ, যে অনেকে কিন্তু প্রদীপ জ্বালাচ্ছেন যারা পুজো করছেন। তো চলো আমরা একটা চক্কর দিয়ে নিই। চলো আমরা বাইরে যাই। তো চলো, মহাকালের মন্দির তো দর্শন করা হলো, আর তোমাদেরকেও দর্শন করালাম। তো চলো সামনে এগিয়ে যাই। আর এগোতেই কিন্তু এই মহাকাল মন্দিরে যেখানে দর্শন মানে আমাদের চোখে পড়লো মহাদেব, এই যে মহাদেবের একটি শিবলিঙ্গ রয়েছে, সঙ্গে কিন্তু নন্দী মহারাজ রয়েছেন, আর এইদিকে রয়েছে কিন্তু আমাদের বজরংবলী। আরও এখানে মানে প্রবেশ করতে শুধু চোখে পড়ছে এখানে কিন্তু শুধু ভোলেনাথেরই মূর্তি। এই যে জাস্ট জায়গাটার ভিউ দেখো, অসাধারণ ভিউ। নাগেশ্বর বাবার মন্দির, মানে মন্দির বলতে সবই শিবলিঙ্গ, বিভিন্ন বাবার বিভিন্ন রূপকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। রামেশ্বরম বাবা, তামিলনাড়ুর রামেশ্বরম বাবার এখানে একটা শিবলিঙ্গ ফুটিয়ে তোলা হয়েছে। আর মন্দিরে এতটা বড় এরিয়া, চারিদিকটা যে ঘুরছি মানে ঘুরে কখন শেষ হবে আমরা নিজেরাও জানি না। এখানে আসলে কিন্তু অনেকটা টাইম নিয়ে আসবে, কারণ চারিদিকে এই মন্দিরগুলো দর্শন করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আর এখানে অনেক মানে শিবলিঙ্গ রয়েছে, ভোলেনাথের বিভিন্ন রূপকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, মানে বিভিন্ন জায়গার, যেমন তামিলনাড়ু রয়েছে, কেদারনাথের রয়েছে, ঝাড়খণ্ডের রয়েছে, আরও সমস্ত জায়গার কিন্তু। আচ্ছা, এটা দেওঘরের বাবা ভোলেনাথ রয়েছে, বৈদ্যনাথ, তাই তো? ওকে, এই দেখো মানে অনেকটা টাইম লাগবে কিন্তু তোমাদের এই জায়গাটা কমপ্লিট মানে ঘুরতে। গুজরাটের সোমনাথ বাবার দর্শন হয়ে গেল। আমরা এখনো গুজরাটে গিয়ে সোমনাথ বাবার দর্শন করতে পারিনি। এখান থেকে অনেক জায়গার দর্শন হয়ে গেল। অ্যাকচুয়ালি এখানে কি আছে জানো, এখানে আমাদের যে 12 জ্যোতির্লিঙ্গ রয়েছে মহাদেবের, সেই 12 জ্যোতির্লিঙ্গকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এক এক করে, ঠিক আছে? তো এখানে মানে এই দিক থেকে সোমনাথ লাস্ট, এরপরে কিন্তু কোনো শিব মন্দির নেই। এই জায়গাটাতে কেউ নেই, শুধু আমরা দুজন। কিছু ঘন গাছ রয়েছে আর তার মধ্যে রয়েছে কালারিং কাপড়। হ্যাঁ, এই কাপড়গুলো বুদ্ধিজমদের কিছু লেখা রয়েছে, আমরা তো এগুলো পরে বুঝতে পারবো না। এই মহাকাল মন্দিরের পাশে পাইন বাগানটা বেশ ভালোই, আর এখান থেকে দার্জিলিং শহরের ভিউটা বেশ ভালোই দেখা যাচ্ছে। পাইন বাগানে তোমরা বেশ কিছুটা সময় কাটাতেই পারো। ঠান্ডা লেগেছে, তাও ক্যাবিন টাস থেকে আইসক্রিম খাওয়ার মানে লোভ সামলাতে পারলাম না। এখানে মেল রোডের পাশে অনেক দোকান রয়েছে, আর বেশিরভাগ দোকানে সব শীতেরই পোশাক। তো আমরা কিছু কেনাকাটা করে চলে আসলাম ফুচকার দোকানে, আর এখানকার ফুচকার দাম 20 টাকায় মাত্র 5টা। এখানে যা মার্কেট আছে না, এই মার্কেটের এক এক দোকানে একই জিনিস বিভিন্ন রকমের দাম চাইছে, মানে কোথাও 200 তো কোথাও 250, কোথাও সেটা 350 বা 450 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে জিনিস না কেনাই ভালো, আর কিনলেও খুব দামাদামি করে যাচাই করে তবেই জিনিস কেনার রিকমেন্ডেশন করবো। তাছাড়া কিন্তু এখান থেকে মানে না কেনাই ভালো। তবে আছে কিছু জিনিস কম দামের মধ্যে আছে, তো দেখে শুনে কিনতে হবে। সারাদিন ঘোরাঘুরি করে রাত্রে চলে এসেছি একটি মোমোর দোকানে, আর দার্জিলিংয়ে এসেছি মোমো না খেলে কি চলে, তাই কিন্তু আমরা মোমো খেতেই চলে এসেছি এই দোকানে।
বৃষ্টি ভেজা এক সন্ধ্যাতে আমরা চলেছি দার্জিলিংয়ের ম্যালের রোডে। এখন হয়ে গেছে পুরোই ফাঁকা, সঙ্গে আমাদের হাতে একটা মোমোজের প্যাকেট। তো নিয়ে চলেছি এখন রুমের দিকে। দার্জিলিংয়ের তৃতীয় পর্বের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিও।